আসসালামু আলাইকুম প্রিয় ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা মূলত মেজারমেন্ট ওয়ানের ওয়াট মিটারের কার্যাবলী, এটা হচ্ছে চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8 নিয়ে আজকে মূলত আলোচনা করব। তো আমরা শুরুতে চ্যাপ্টার 7 নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ওয়াট মিটারের কার্যাবলী। ওয়াট মিটারটা আসলে কি? ওয়াট মিটার হলো, তো ওয়াট মিটারটা কি? ওয়াট মিটারটা হলো যে ইনস্ট্রুমেন্টের সাহায্যে কোনো বৈদ্যুতিক বর্তনীর পাওয়ার পরিমাপ করা হয়। হ্যাঁ, যে ইনস্ট্রুমেন্টের সাহায্যে কি করা হয়? কোনো বৈদ্যুতিক বর্তনীর পাওয়ার পরিমাপ করা হয়, তাকেই আমরা বলি ওয়াট মিটার। তাকে আমরা কি বলি? ওয়াট মিটার। তো ওয়াট মিটারের মূলত দুটি অংশ থাকে, যথা একটা হচ্ছে সিটি বলা হয়, কারেন্ট কয়েল। হ্যাঁ, সংক্ষেপে বলা হয় সিটি। আরেকটা হচ্ছে প্রেসার কয়েল বলা হয় এটাকে বলা হয় প্রেসার কয়েল, যেটাকে সংক্ষেপে বলা হয় পিটি। একটা থাকে কারেন্ট কয়েল আর একটা থাকে প্রেসার কয়েল। একটা ওয়াট মিটার মূলত কাজ করে দুইটা কয়েলের সমন্বয়ে। ওয়াট মিটার যে টাইপেরই হোক না কেন, সেটা দুই রকমের কয়েল থাকে। একটা হচ্ছে কারেন্ট কয়েল, যেটা সাধারণত সার্কিটের সাথে সিরিজে সংযোগ করা হয়। আর একটা থাকে হচ্ছে প্রেসার কয়েল, যেটা মূলত সার্কিটের সাথে প্যারালালে সংযোগ করা হয়। এই কারেন্ট কয়েল দিয়ে মূলত হচ্ছে কারেন্ট পরিমাপ করা হয়। আর হচ্ছে প্রেসার কয়েল দিয়ে মূলত ভোল্টেজ পরিমাপ করা হয়। আর আমরা পাওয়ার ইকুয়ালস টু জানি, পি ইকুয়ালস টু ভিআই, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টকে যখন আমরা গুণ করে দিব তখনই আমরা পাওয়ার পাবো। তো মূলত দুইটা কয়েলের সাহায্যে কারেন্ট এবং ভোল্টেজকে গুণ আকারে প্রকাশ করা হয়, যেটা হচ্ছে ওয়াট মিটার পাওয়ার রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? তো ওয়াট মিটার কীভাবে কাজ করে আশা করি বুঝতে পারছো। এখন আসো ওয়াট মিটারের প্রকারভেদ। ওয়াট মিটার এর প্রকারভেদ। ওয়াট মিটার বিভিন্ন টাইপের হতে পারে। প্রথম যে টাইপের হয় সেটা হচ্ছে ডাইনামোমিটার টাইপ ওয়াট মিটার। হ্যাঁ, ডাইনামোমিটার টাইপ ওয়াট মিটারটা আসলে কি? এটা হচ্ছে তোমরা দেখছো না মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, একটা ছিল পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট, আর একটা ছিল ডাইনামোমিটার টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট। তো পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে তোমার পার্মানেন্ট ম্যাগনেট ব্যবহার করা হতো, আর হচ্ছে ডাইনামোমিটার টাইপের ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করা হতো। তো এই ওয়াট মিটারটাও আসলে ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করে কাজ করানো হয়, কাইন্ড অফ হচ্ছে ওই ডাইনামোমিটার টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের মতোই। হ্যাঁ, আরেকটা আছে হচ্ছে ইন্ডাকশন টাইপ ওয়াট মিটার। ওয়াট হয়ে গেছে ওয়াট মিটার। ইন্ডাকশন টাইপ ওয়াট মিটার। এরপর আছে হচ্ছে ডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টেরও আবার প্রকারভেদ আছে, এগুলো জানার প্রয়োজন নাই। তারপর ইলেকট্রোস্ট্যাটিক টাইপ ওয়াট মিটার। আরেকটা আছে হচ্ছে থার্মাল টাইপ ওয়াট মিটার। এই চার ধরনের ওয়াট মিটার মূলত হয়। এর মধ্যে তোমাদের বইয়ে দুই টাইপের ওয়াট মিটার নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে ডাইনামোমিটার টাইপ ওয়াট মিটার, আর একটা হচ্ছে ইন্ডাকশন টাইপ ওয়াট মিটার। এই দুই প্রকারের ওয়াট মিটার নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। ওকে, সো তোমরা যেটা দেখতেছো
এই চিত্র এই যে এখানে নিচে কিন্তু লেখাও আছে ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ওয়াটমিটার। তো এখানে ইলেকট্রোডাইনামোমিটার টাইপ বা ডাইনামোমিটার টাইপ ওয়াটমিটারে কি হয়, সাধারণত কয়েল থাকে। এই যে দেখো এখানে তোমার হচ্ছে মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কি পড়ছিলাম আমরা, কি বলে পার্মানেন্ট ম্যাগনেট থাকে, তার ভিতরে কয়েল থাকে। আর হচ্ছে কি বলে তোমার পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এরকম ছিল, আর হচ্ছে ডাইনামোমিটার টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কিন্তু এইরকমই দুইটা কয়েল লাগানো ছিল। তো এই দুইটা কয়েল আসলে কি হিসেবে কাজ করে, এই দুইটা কয়েল আসলে হচ্ছে তোমার সিটি হিসেবে কাজ করে, কারেন্ট কয়েল হিসেবে কাজ করে। হ্যাঁ, আর হচ্ছে এই যে মুভিং কয়েল দেখতেছো না এই জায়গায়, এই মুভিং কয়েলটা আসলে পিটি হিসেবে কাজ করে। অর্থাৎ এই দুইটা কয়েল হচ্ছে কারেন্ট পরিমাপ করে। হ্যাঁ, আর এই দুইটা কয়েল হচ্ছে প্রেসার বা ভোল্টেজ বা পটেনশিয়াল পরিমাপ করে। ঠিক আছে, ওকে। প্রেসার বলতে আসলে সেই প্রেসার না, প্রেসার বলতে আসলে ভোল্টেজ বোঝায়। ঠিক আছে, তো এটাই হচ্ছে সেই ইলেকট্রোডাইনামো মিটার টাইপ ওয়াটমিটার। দেখো আমরা জানি হচ্ছে ভোল্টমিটারকে প্যারালালে সংযোগ করা হয়। তো এদের দেখো এই কয়েলটা কিন্তু একবারে প্যারালালে সংযোগ করা আছে, আর হচ্ছে অ্যামিটারকে সিরিজে সংযোগ করা হয়। এই কয়েলটা দেখো এই যে একবারে কিন্তু সিরিজে সংযোগ করা আছে লোডের সাথে। ঠিক আছে, তো এটা হচ্ছে কাইন্ড অফ সিটি হিসেবে কাজ করে, আর এই কয়েলটা কাইন্ড অফ তোমার পিটি হিসেবে কাজ করে। এই হচ্ছে ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ওয়াটমিটারের গঠন। হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ওয়াটমিটারের গঠন। এখন আসো এটা আসলে কিভাবে কাজ করে। যখন আমি যেই সার্কিটের বা যেটার কারেন্টকে পরিমাপ করতে হবে, হ্যাঁ, সেটার দুই প্রান্ত যখন আমি লাগাবো, কোনো সার্কিটে যখন দুই প্রান্ত লাগাবো, ধরো এখানে একটা সার্কিট আছে, সার্কিটে এই কি বলে এই ওয়াটমিটার নবটা যখন লাগাবো, তখন এই দিক দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে যেটাকে বলা হয় I2, এবং এটাকে বলা হচ্ছে I1। হ্যাঁ, আর হচ্ছে এই দিক দিয়ে আরেকটা কারেন্ট ফ্লো হবে যেটাকে বলা হচ্ছে I2। I1টা কেন ফ্লো হবে, I1টা হচ্ছে ওই সার্কিটে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেই অনুপাতেই I1টা ফ্লো হবে, অর্থাৎ কারেন্টের সমানুপাতেই এই I1 কারেন্ট ফ্লো হবে। আর তোমার I2টা কী কারণে ফ্লো হবে, I2টা হচ্ছে ওই সার্কিটে যে পরিমাণ ভোল্টেজ আছে সেই ভোল্টেজের সমানুপাতে। আমরা জানি কি I = V/R। হ্যাঁ, এখান থেকে যেহেতু দুইটা প্রপোর্শনাল টু, আমরা I প্রপোর্শনাল টু V বলে দিতে পারি, আরকে কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করে। তো কারেন্টকে আমরা ভোল্টেজের যেহেতু সমানুপাতে বিবেচনা করতে পারি, তো I2 যেটা প্রবাহিত হয় সেটা হচ্ছে যে সার্কিটের ভোল্টেজটা মেজার করব তার সমানুপাতে যে কারেন্টটা, সেটাই হচ্ছে এই I2-র ভিতর দিয়ে প্রবাহিত হয়। তো I1 এই কয়েলে ইনডিউসড হয়। আমরা জানি হচ্ছে কোনো কয়েলে কারেন্ট প্রবাহিত হইলে সেখানে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। এরপর হচ্ছে I2 এই কয়েলে ইনডিউসড হয়, এর ফলে কি এখানেও একটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। এবং এই কয়েলের ম্যাগনেটিক, এটাই কিন্তু একটাই কয়েল, এখানে দুইটা কয়েল বোঝা যাচ্ছে, এটা আসলে রাউন্ড অবস্থায় আছে। হ্যাঁ, এই জন্য দুইটা বোঝা যাচ্ছে, আসলে একটাই কয়েল, এটা একটা কয়েল আর এটা একটা কয়েল। হ্যাঁ, তো এই দুইটা কয়েলের যে ম্যাগনেটিক ফিল্ড, তারা একে অপরের দ্বারা আকর্ষিত হয়, বিকর্ষিত হয়। এর ফলে এই কাঁটাটা বাম থেকে ডান দিকে বা ডান থেকে বাম দিকে নড়াচড়া করে, যার ফলে আমরা কি পাই, আমরা পাওয়ার পরিমাপ করতে পারি যে আসলে ওয়াটমিটারের পাওয়ারটা কত আসছে। ঠিক আছে, তো এই হচ্ছে ওয়াটমিটারের কার্যাবলী আসলে কিভাবে কাজ করে। আমরা একটু গাণিতিকভাবে দেখার চেষ্টা করব যে ওয়াটমিটার কিভাবে কাজ করে। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ওয়াটমিটার। ওয়াটমিটারের ওয়ার্কিং প্রিন্সিপাল দেখব। কোন টাইপ ওয়াটমিটার, এটা হচ্ছে ডাইনামোমিটার টাইপ ওয়াটমিটার। এই ওয়াটমিটারের ওয়ার্কিং প্রিন্সিপাল দেখার আগে এই যে কয়েলগুলো আছে, এই প্রত্যেকটা কয়েলের কিন্তু কোর থাকে। সেটা হতে পারে আয়রন কোর,
সলিড কোর হতে পারে, লেমিনেটেড কোর হতে পারে, শীত কোর হতে পারে, মানে একটা স্তরের পর আরেকটা স্তর এভাবে কোর থাকে। তোমরা মেশিন যখন পড়বা, এসি মেশিন, ডিসি মেশিন, তখন কোর সম্পর্কে জানবা। তো এই সকল ওয়াট মিটার অনেক হালকা বা পাতলা হয়। তো সেক্ষেত্রে এখানে কোনো এক্সট্রা কোর ব্যবহার করা হয় না, বাতাসকে কোর হিসেবে বিবেচনা করা হয়। হ্যাঁ, তো বাতাসকে কোর হিসেবে বিবেচনা করা হলে এটাকে বলা হয় এয়ার কোর। হ্যাঁ, এয়ার কোর। কয়েলগুলো এয়ার কোর, মানে কোরটা থাকে হচ্ছে এয়ার বা বাতাস, এয়ার কোর হওয়ায় কোনো কয়েল যদি এয়ার কোর হয় তাহলে এখান থেকে একটা সম্পর্ক বের করা যায়, সেটা হচ্ছে বি প্রপোর্শনাল টু I1, I2 প্রপোর্শনাল টু ভি। বি বলতে কি বোঝায়? বি আসলে হচ্ছে ফ্লাক্স ডেনসিটি। ফ্লাক্স ডেনসিটি কি? একটা কয়েলের ম্যাগনেটিক ফ্লাক্সের ঘনত্ব, সেটা হচ্ছে ফ্লাক্স ডেনসিটি। অর্থাৎ এই কয়েলে যে I1টা প্রবাহিত হবে সেই I1-এর সমানুপাতে ফ্লাক্স ডেনসিটি তৈরি হবে, এবং যে ওখানে I2টা প্রবাহিত হবে সেই I2 এর সমানুপাতে ভোল্টেজ উৎপন্ন হবে। সেটা আমি কিছুক্ষণ আগেও বলছি যে I2 এর এই যে I এর সমানুপাতে ভোল্টেজ হবে, আর I1-এর সমানুপাতে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি তৈরি হবে। ঠিক আছে, এটা কিসের ক্ষেত্রে আমরা বলতে পারি? যদি কোরটা এয়ার হয়, এয়ারের তৈরি হয় বা বাতাসের তৈরি হয়। ওকে, তো এক্ষেত্রে টর্ক যেটা উৎপন্ন হবে, মূলত কাটা তো ঘুরাই হচ্ছে টর্ক। টর্ক না উৎপন্ন হলে কিন্তু কাটা কিন্তু নড়বে না। টর্ক যেটা উৎপন্ন হয়, টর্ক টিডি প্রপোর্শনাল টু হচ্ছে BI2। হ্যাঁ, এটা হচ্ছে টর্কের কি বলে সূত্র, ফ্লাক্স ডেনসিটি ইনটু কারেন্ট। এটা হচ্ছে ডিফ্লেক্টিং টর্ক। টিডি বলতে কি বোঝায়? ডিফ্লেক্টিং টর্ক, অর্থাৎ কাটাটা বিক্ষেপ দিচ্ছে কিনা, বিক্ষেপ দেওয়ার জন্য যে টর্ক উৎপন্ন করতে হয়, নড়াচড়া করার জন্য যে টর্ক উৎপন্ন করা হয়, সেটাকে বলা হয় ডিফ্লেক্টিং টর্ক। এগুলো আমরা আগে পড়ে আসছি। হ্যাঁ, টিডি হচ্ছে ডিফ্লেক্টিং টর্ক প্রপোর্শনাল টু BI2। বি কি? বি হচ্ছে ফ্লাক্স ডেনসিটি, এই যে এই বি, আর I2 কি? I2 হচ্ছে এই যে তোমার মুভিং কয়েলের যে কারেন্ট, সেটাকে বলা হচ্ছে I2। ওকে, সেটাকে বলা হচ্ছে I2। তো এটা টিডি প্রপোর্শনাল টু BI2 আমরা লিখতে পারি। তো এই বি এর জায়গায় আমরা লিখতে পারি I1, যেহেতু বি এয়ার কোর হওয়ার কারণে বি প্রপোর্শনাল টু I1। তো এটাকে আমরা প্রপোর্শনাল টু বি এর জায়গায় লিখতে পারি I1। বি এর জায়গায় আমরা কি লিখতে পারি? I1। আর হচ্ছে এই I2 এর জায়গায়, I2 যেহেতু ভি এর প্রপোর্শনাল, এই I2 এর জায়গায় আমরা লিখতে পারি ভি। বি এর জায়গায় লিখছি I1 যেহেতু এটার প্রপোর্শনাল, আর I2 এর জায়গায় লিখছি ভি যেহেতু তোমার কি I2 ভোল্টেজের প্রপোর্শনাল। তাহলে ডিফ্লেক্টিং টর্ক ইকুয়ালস টু কি হইল? I1 ডিফ্লেক্টিং টর্ক টিডি প্রপোর্শনাল টু I1 ভি। এটাই আমার দরকার হবে। হ্যাঁ, I1 ভি। হ্যাঁ, I1 ভি। এটাকে আমরা ফাইনালি লিখতে পারি টিডি ইকুয়ালস টু কে I1 ভি। এই I1 ভিটাই হচ্ছে পাওয়ার, IV এটাকেই বলা হচ্ছে পাওয়ার, কে ইন্টু পাওয়ার। হ্যাঁ, তো টিডি ডিফ্লেক্টিং টর্ক ইকুয়ালস টু আমরা কি পাইলাম? কে ইন্টু পাওয়ার। কে হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট। হ্যাঁ, তো এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে ডিসির ক্ষেত্রে, ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে, ফর ডিসি সার্কিটের ক্ষেত্রে তোমার একটা ওয়াটমিটার কোনো ঝামেলা ছাড়াই মূলত তোমার পাওয়ার যতখানি থাকবে ওই সার্কিটে, ওই পাওয়ারের সমানুপাতেই, ওই পাওয়ারের প্রপোর্শনালেই কি বলে কাটা বিক্ষেপ দিবে। কোনো ঝামেলা নাই এখানে কোনো কি নাই, ঝামেলা নাই। কোণ বা অ্যাঙ্গেল, পাওয়ার ফ্যাক্টর কোনো ম্যাটার করে না। হ্যাঁ, তো ডিফ্লেক্টিং টর্কটা কি হবে? পাওয়ার, ডিসি সার্কিটে পাওয়ার যতখানি থাকবে তোমার ডিসি সার্কিটে কি বলে টর্কও ততখানি উৎপন্ন হবে, কাটাটাও ততখানি ঘুরবে। এটা হচ্ছে ফর ডিসি সার্কিট। আর যদি এসি সার্কিট হয়, এসি সার্কিটের ক্ষেত্রে একটু ভেজাল আছে। এটাকে তোমরা বাংলায় লিখতে পারো ডিসি সার্কিটের ক্ষেত্রে, ডিসি সার্কিটের ক্ষেত্রে টর্ক সরাসরি
পাওয়ারের সমানুপাতিক হয়। হ্যাঁ, বাংলায় লিখে দিতে পারো, এই লাইনটাই আমরা জাস্ট বাংলা লিখছি। এখন আসো ফর এসি সার্কিট। ফর এসি সার্কিট, এসি সার্কিটের ক্ষেত্রে কি হয়? এসি সার্কিটের ক্ষেত্রে কিন্তু আমরা যদিও বলি টর্ক প্রপোর্শনাল টু ভি আই, ছোটো হাতের ভি ছোটো হাতের আই। হ্যাঁ, আগে তো ভি মানে ভি, আই মানে আই ছিল ডিসি সার্কিটের ক্ষেত্রে, এখানে কোনো ঝামেলা ছিল না। কিন্তু ছোটো হাতের ভি মানে হচ্ছে, ছোটো হাতের ভি মানে হচ্ছে ভিএম সাইন ওমেগা টি বলতে পারো, সাইন থিটা বলতে পারো। আর ছোটো হাতের আই মানে হচ্ছে আই এম সাইন থিটা মাইনাস ফাই, বা থিটা মাইনাস, হ্যাঁ থিটা মাইনাস ফাই। এখানে ফাইটা কেন আসছে আমরা গত ক্লাসে দেখছিলাম। গত ক্লাসে কি দেখছিলাম তোমাদের ক্ষেত্রে? ও আচ্ছা, তোমাদের তো পড়ায়নি, এটা পলিফেজের ক্ষেত্রে। পলিফেজের ক্ষেত্রে তো তোমরা যদি দেখো, এটা হচ্ছে তোমার ভোল্টেজ যদি হয় ভিএবি, ভিবিসি, ভিসিএ, তাহলে কারেন্ট এর থেকে 30 ডিগ্রি ল্যাগিংয়ে থাকে। এটা হচ্ছে আইএ, এটা হচ্ছে আইবি, এটা হচ্ছে আইসি। হ্যাঁ, কারেন্টগুলোর মধ্যেও 120, তোমার ভোল্টেজগুলো এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজের ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি, এটার থেকে এটা ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি, এটার থেকে এটা ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি। কিন্তু কারেন্টগুলোরও আবার ফেজ ডিফারেন্স, এই আইএ থেকে আইবির ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি, এটা থেকে এটা ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি, সবগুলোর ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি হয়। কিন্তু এই কারেন্ট আর ভোল্টেজের মধ্যে যে কোণটা সেটা হয় 30 ডিগ্রি, জেনারেলি 30 ডিগ্রি হয়। হ্যাঁ, ব্যালেন্স এসি সার্কিটের ক্ষেত্রে এটা তোমরা সার্কিট 2 পড়ে থাকলে এটা তোমাদের হয়তো বা যারা পড়াইছে তাদের কাছে বুঝতে পারবা। না হলে আমি জাস্ট একটু বলে দিলাম যে ফেজ ডিফারেন্সটা কত হয়। এই ফাইটাই হলো ফেজ ডিফারেন্স। এখন আমি ফেজ ডিফারেন্স কত হবে জানি না, ফেজ ডিফারেন্স কত হবে আমি জানি না। হ্যাঁ, এই জন্য আমি ফাই ধরে নিছি, ফাইয়ের যে কোনো মান হতে পারে। জেনারেলি 30 ডিগ্রি হয়। জেনারেলি কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি হয়। এখানে হচ্ছে ডিরেক্টলি ওরা বসায় নাই, এই মানটাকেই ওরা ধরে নিছে কত? ফাই। এই মানটাকে ওরা ফাই ধরে নিছে, যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে ফাই। ওকে, তো টর্ক টিডি প্রপোর্শনাল টু, আমরা তো আগে লিখছি ভিআই, কিন্তু এখন ডিরেক্টলি ভিআই বলতে পারি না। আগে ভিআই মানে ভিআই ছিল, কারেন্ট মানে কারেন্ট, ভোল্টেজ মানে ভোল্টেজ। কিন্তু এখন এসি সার্কিটের ক্ষেত্রে ভি ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি, আই ইকুয়ালস টু আই এম সাইন থিটা মাইনাস ফাই। ভিএম এটাকে ওমেগা টি বলো, থিটা বলো, যেটা বলো সমস্যা নাই। কিন্তু যেটাই বলো ভোল্টেজের ক্ষেত্রেও এটা রাখতে হবে, কারেন্টের ক্ষেত্রেও এটা রাখতে হবে, যাতে একই জিনিস থাকে। ওকে, এটাকে ডিরেক্ট ভিআই না লিখে তোমরা চাইলে এভাবে লিখতে পারো। এটাকে ডিরেক্ট ভিআই না রেখে আমরা পাওয়ার প্রপোর্শনাল টিডি বা ডিফ্লেক্টিং টর্ক প্রপোর্শনাল টু পাওয়ার লিখে দিলাম। এটাকে এখন আমরা ভাঙবো বা ভাঙার চেষ্টা করব। তাহলে আমরা বলতেই পারি টিডি আমরা প্রপোর্শনালি রাখো, টিডি প্রপোর্শনাল টু পি। হ্যাঁ, পি এর এসি সার্কিটের ক্ষেত্রে তোমরা যখন হায়ার স্টাডি করবা, ডুয়েট অ্যাডমিশন বা প্রিপারেশনের ক্ষেত্রে, এটা সম্ভবত এসি সার্কিট 1 নাকি 2 এ ছিল, সার্কিট 1 এ সম্ভবত ছিল। পাওয়ারের সূত্র হচ্ছে 1/T ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ভিআই ডিটি। এটা হচ্ছে পাওয়ারের সূত্র। এটা কি? এটা হচ্ছে পাওয়ারের সূত্র। ওকে, তো এই সূত্রটা এখানে বসছে আর কি। হ্যাঁ, তো 1/T মানে কি? টি মানে আসলে টাইম ডিউরেশন, একটা সাইকেলের কত টাইম লাগে। তো এখানে ওরা ধরে নিছে এটা হচ্ছে পাই, অর্থাৎ একটা সাইকেল শেষ হয়, একটা এসি সার্কিটের সাইকেল শেষ হয় কত? 2 পাইয়ে। হ্যাঁ, টাইম এখানে আমরা পি এর মানটা যদি বসাই তাহলে আসবে 1/2 পাই। হ্যাঁ, টি এর মান, টাইম ডিউরেশন, একটা সাইকেল শেষ হইতে কত সময় লাগে? 180 ডিগ্রি একটা সাইনোসয়েডাল, যেহেতু আমি সাইন ওয়েভ ধরছি, এটা একটা সাইন ওয়েভ শেষ হইতে কত সময় লাগে? 2 পাই পর্যন্ত সময় লাগে। হ্যাঁ, তাহলে 1/T এর মান হচ্ছে 2 পাই, আর মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে কই থেকে শুরু হয়েছিল, শুরু হয়েছে কই থেকে? 0 থেকে। এটা হচ্ছে লোয়ার লিমিট, আপার লিমিট শেষ হয়েছে কোথায়? 2 পাইয়ে শেষ হয়েছে। আপার লোয়ার লিমিট দিলাম, আপার লিমিট দিলাম, এরপর বাকি মানগুলো বসায় ফেলো। ভি এর মান কি ছিল? ভি আর আই এর মান তুমি চাইলে ডিরেক্টলি বসাইতে পারো, কিছু চাইলে একটু পরেও বসাইতে পারো। হ্যাঁ, এটাকে আমরা সরাই নিই। ওকে,
আচ্ছা, আচ্ছা, ওকে। দেখো তাহলে এখানে তুমি ডিরেক্টলি ভিআই ডিটি, এখানে ভিআই ডিটি লিখতে পারো, অথবা এটা না লিখে তুমি এই ভি এর মানটা বসায় দিতে পারো। মানটা কি হবে? ভি এর মান হচ্ছে ভিএম সাইন থিটা ইন্টু আই এর মান কত? আই এম সাইন থিটা মাইনাস ফাই, ঠিক আছে? আর এটা যেহেতু টি এর সাপেক্ষে হচ্ছে না, থিটার সাপেক্ষে হচ্ছে, এই জন্য আমরা এটাকে বলে দিব কি ডি থেটা। এটাকে আমরা বলে দিব কি ডি থেটা। এটাকে সরাই লিখি, খুব ঝামেলা করতেছে। ওকে, এটাকে আমরা কি বলে দিব? ডি থেটা। ডিটি না লিখে আমরা বলবো ডি থেটা, কারণ এখানে ওমেগা টি নাই, এখানে আছে থিটা, এই জন্য আমরা ডি থেটা লিখে দিলাম। ওকে, তো আমরা এখন নেক্সট লাইনে কি হবে? নেক্সট লাইনে এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টগুলোকে সরাই নিয়ে আসো, সামনে নিয়ে আসো। তাহলে এটাকে আমরা ভিএমকে সামনে নিয়ে আসলাম, আইএমকে সামনে নিয়ে আসলাম, 2 পাই তো 2 পাই রাখলাম, ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই সাইন থেটা ইন্টু সাইন থেটা ইন্টু সাইন থেটা মাইনাস ফাই, এরকম একটা ফরম্যাট আমরা পাইলাম ডি থেটা। ওকে, এরকম একটা ফরম্যাট পাইলাম, কিন্তু এই ফরম্যাটে তো আসলে আমার কাজ হবে না। আমাকে কি করতে হবে? এটাকে কোনোভাবে সিম্পলিফাইড করতে হবে, ত্রিকোণমিতিক সূত্রে ভাঙাইতে হবে। তো ত্রিকোণমিতিক সূত্রে ভাঙাইতে গেলে এখানে একটা 2 দিতে হবে। তো এখানে 2 দিলাম, আর নিচে আর একটা 2 দিলাম। এই 2 আর এই 2 আলটিমেটলি কেটে গিয়ে আবার আগের মতোই হয়ে যায়। এখানে আমার ত্রিকোণমিতিক সূত্রে ভাঙাইতে হবে। ত্রিকোণমিতিক কী সূত্র? 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি সূত্রে আমরা ভাঙাবো। এই জন্য এখানে একটা 2 দিলাম আর নিচে একটা 2 দিলাম। ওকে, এখন আমরা কি করব? এখন আমার স্পেস দরকার, এটাকে আরও একটু ছোট করে নিব, ছোট করে নিলে ভালো হবে না? তো আমরা এটা কি করব? এটার জন্য একটা ত্রিকোণমিতিক সূত্র আছে, এটার জন্য একটা ত্রিকোণমিতিক সূত্র আছে, 2 সাইন এ সাইন বি। 2 সাইন এ সাইন বির একটা সূত্র আছে, সেই সূত্রটা কি? কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এটা হচ্ছে 2 সাইন এ সাইন বির সূত্র, ঠিক আছে? তোমাদের বইয়ে এটা লেখা আছে। ওকে, তো এইটাকে এই সূত্রে ভাঙাও। তো এখানে টিডি প্রপোর্শনাল টু ভিএম আইএম বাই, এখানে 2 পাই আছে, আর এই 2টাকে আমি সামনে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে 4 পাই ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 পাই। হ্যাঁ, এখন এটাকে ভাঙাবো, এটাকে ভাঙালে 2 সাইন এ সাইন বি, এ হচ্ছে ফাই, দেখো এখানে থিটা হচ্ছে এ আর বি হচ্ছে থিটা মাইনাস ফাই। হ্যাঁ, তো এটাকে ভাঙাইলে কি হবে? প্রথমে লিখতে হবে কস এ, কোনটা? এ হচ্ছে থিটা আর বি হচ্ছে, এখানে যেহেতু সামনে মাইনাস আছে, বি এর সামনে মাইনাস দিতে হবে, মাইনাস থেটা, এখানে মাইনাসে মাইনাসে ফাইয়ের সামনে হয়ে যাবে প্লাস, তারপর হচ্ছে আরেকটা মাইনাস কস আমি এটা লিখলাম কি এ মাইনাস বি, এটা লিখলাম কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এ প্লাস বি। ওকে, এটা চলে আসলো ডি থেটা। ওকে, সিম্পলিফাইড হয়ে গেল কি না বলো? ওকে, নেক্সট লাইনে যাব আমরা। এগুলো যেরকম আছে সেরকম রাখো, ডিভাইডেড 4 পাই ইন্টিগ্রেশন, এখনই ইন্টিগ্রেশন করব না, এটাকে সিম্পলিফাইড না করলে ইন্টিগ্রেশন করা পসিবলই ছিল না। হ্যাঁ, তো এই যে থিটা থিটা কাটা যায়, এখানে থাকে হচ্ছে কস ফাই, এখানে থাকে হচ্ছে কস ফাই মাইনাস, এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে কস 2 থেটা মাইনাস ফাই, 2 থেটা মাইনাস ফাই ডি থেটা, এরকম থাকে, ঠিক আছে? ওকে, তো এটাকে চাইলে তুমি আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে পারো। এটাকে এটার সাথে গুণ করে আলাদা করলা, আবার এটাকে এটার সাথে গুণ করে আলাদা করলা, সেটাও করতে পারো, কোনো সমস্যা নাই। সেটা যদি করো তাহলে বিষয়টা একটু লম্বা হয়ে যাবে, কিছুই না।
ডিভাইডেড 4 পাই, লম্বাই করি আমরা, সমস্যা নাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। আপার লিমিট এটার সাথে জাস্ট গুণ করো, কস ফাই ডি থেটা মাইনাস ভিএম আই এম ডিভাইডেড বাই 4 পাই ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই। এখন এটার সাথে এটা গুণ করো, যেহেতু সামনে মাইনাস ছিল মাইনাস দিয়ে নিছি, কস 2 থেটা মাইনাস ফাই ডি থেটা। ওকে, দেখো আমরা এটা পাইলাম, এই লাইনটা পাইলাম। এই লাইনে দেখো এই জায়গায় আমার ভেরিয়েবল, আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, অন্তরীকরণ করতেছি কার সাপেক্ষে, সরি যোগজীকরণ করতেছি কার সাপেক্ষে, থিটার সাপেক্ষে। কিন্তু এখানে তো থিটা নাই, এখানে ফাই আছে। তো ফাই থাকলে কি হবে, ফাই থাকলে আমরা এটা ধরে নিব এটা একটা কনস্ট্যান্ট মান, তার সামনে 1 আছে। তো 1কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, মানে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি সেটাই পাওয়া যায়। জাস্ট এখানে কি চলে আসবে, এই পুরাটাকে ইন্টিগ্রেশন করলে সামনে একটা থিটা চলে আসবে। সামনে একটা কি চলে আসবে ভাইয়া, সামনে একটা থিটা চলে আসবে। ওকে, তো টি ডি ইকুয়ালস টু কী হবে, আমি এবার বিষয়টাকে একবারে লিখব, আই এম 4 পাই, এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে, এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে থিটা কস ফাই, কি বলে লোয়ার লিমিট 0 আপার লিমিট 2 পাই, আলাদা করেই লিখি সমস্যা নাই। পরেরটা হচ্ছে ভিএম আই এম ডিভাইডেড 4 পাই, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, কস থিটারে ইন্টিগ্রেশন, কস 2 থেটারে ইন্টিগ্রেশন করলে, কস 2 থেটারে ইন্টিগ্রেশন করলে আসে হচ্ছে মাইনাস, কস 2 থেটারে ইন্টিগ্রেশন করলে আসে হচ্ছে প্লাস, অর্থাৎ সাইন 2 থেটা আসে। এটা যেহেতু কস 2 থেটা, এটারে ইন্টিগ্রেশন করলে আসবে কি সাইন 2 থেটা, সাইন 2 থেটা, 2 থেটা বলছে, হ্যাঁ 2 থেটা মাইনাস ফাই। এখানে থিটাটা আসলে কি, থিটাটা আসলে এখানে এখানে 2 থেটা আছে, 2 থেটা কিন্তু আসলে 2 থেটা না, 2 থেটা মাইনাস ফাই আছে, ফাইটাকেও আমার ধরে নিতে হবে, যেহেতু আছে আমি তো চাইলে বাদ দিতে পারবো না। ডিভাইডেড বাই থিটার সাথে যত থাকে, 4 থিটা হলে 4 নিচে 4 হবে, 2 থিটা হলে নিচে 2 হবে। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের নিয়ম। ইন্টিগ্রেশন ভালো করে না পারলে আবার বইটা খুলে ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় বাছা ধরনের একটু দয়া করে দেখে নিবা, ঠিক আছে। এই হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করলে এই পর্যন্ত পাওয়া যায়। ওকে, এখন আমরা কি করব, আরও স্পেস দরকার, এই জন্য আমরা এটাকে আরও ছোট করে ফেলবো, আরও ছোট করে ফেলবো। ঠিক আছে, ওকে, আরও ছোট্ট ছোট্ট হয়ে গেছে। এখন কি করতে হবে বা কি করা যাবে, আমার লিমিট বসায় দাও, ডিরেক্ট লিমিট বসায় দিবা, তুমি কি করবা, ডিরেক্ট লিমিট বসায় দিবা, টিডি প্রপোর্শনাল টু ভিএম আই এম ডিভাইডেড 4 পাই। এই লিমিট বসবে কোথায়, ফাইয়ের জায়গায় না থিটার জায়গায়, থিটার জায়গায়। তাহলে আপার লিমিট হচ্ছে 2 পাই, লোয়ার লিমিট হচ্ছে থিটা। হ্যাঁ, লোয়ার প্রথমে আপার লিমিট বসে মাইনাস লোয়ার লিমিট বসে, তার সাথে কস ফাই গুণ আকারে আছে, এটা চাইলে তুমি সামনেও নিয়ে আসতে পারতা, মাইনাস এখন এটা আছে ভিএম আই এম ডিভাইডেড 4 পাই। হ্যাঁ, এই কি বলে থিটার জায়গায়, এই থিটার জায়গায় জাস্ট একবার আপার লিমিট একবার লোয়ার লিমিট বসবে, থিটার জায়গায় একবার আপার লিমিট বসবে একবার লোয়ার লিমিট বসবে, তাহলে হবে কি সাইন 2 ইন্টু 2 মানে এখানে সামনে 2 আছে, হ্যাঁ 2 এর সাথে আবার হচ্ছে প্রথমে আমরা 2 পাই বসাবো, তাহলে হচ্ছে ডিরেক্টলি আমরা 4 পাই মাইনাস ফাই লিখতে পারি। মাইনাস মানে প্রথমে আমরা হচ্ছে আপার লিমিট বসাই নিলাম একবার, তারপরে মাইনাস লোয়ার লিমিট বসাইতে হয়, সাইন 0 বসাইলে কি হয়, মাইনাস ফাই ডিরেক্ট চলে আসে, আমরা 0 মাইনাস ফাই না লিখে ডিরেক্ট মাইনাস ফাই লিখলাম ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটাকে চাইলে থার্ড ব্র্যাকেট দিতে পারো, হ্যাঁ এরকম চলে আসে। এখন কি হবে, অলমোস্ট ডান, আমাদের প্রায় শেষ হয়ে গেছে। এখানে লিখতে পারি কি ভিএম আই এম ডিভাইডেড 4 পাই, এটা হচ্ছে 0 ছিল, এটা কি ছিল, এটা হচ্ছে 0, হ্যাঁ এখানে 0 হবে, আপার লিমিট 2 পাই, লোয়ার লিমিট হচ্ছে 0, তো 0-র সাথে কোনো কিছু গুণ করলে 0-ই হয়, তো আমরা জাস্ট হচ্ছে 2 পাইয়ের সাথে কস ফাইকে গুণ করব, তাহলে যেটা পাবো ওইটাই লিখব,
জিরোর সাথে গুণ করার তো দরকারই নাই। হ্যাঁ, এটা থেকে জাস্ট আমরা এতটুকু পাইলাম। হ্যাঁ, এই প্রথম পোর্শনটাকে অর্থাৎ এইটাকে ইন্টিগ্রেশন করে জাস্ট আমরা এতটুকু পাইলাম মাইনাস ভিএম আইএম। এটাকে চাইলে একবারেও করা যায়, বইয়ে একবারে করা আছে, আমি ভেঙে ভেঙে করাচ্ছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়, যাতে তোমাদের কি হয় বুঝতে সহজ হয়। সাইন 4 পাইকে লেখা যায় সাইন 4 পাইকে লেখা যায় হচ্ছে সাইন 4 পাইকে লেখা যায় মাইনাস সাইন 4 পাই প্লাস মাইনাস কোনো কিছু থাকলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারো, প্রথমে মাইনাস আসবে সামনে, মাইনাস সাইন প্লাস মাইনাস যেটা থাকবে সেটা। তাহলে এখানে সাইন 4 পাই মাইনাস ফাই আছে, তাহলে আমরা সেটাকে কী কী লিখতে পারো, সেটাকে আমরা লিখতে পারবো হচ্ছে মাইনাস সাইন, ও আচ্ছা আরও ক্লিয়ার করে দেই বিষয়টাকে। সাইন 4 পাই মানে কত, 2 পাই মানে হচ্ছে 360 আর 4 পাই মানে হচ্ছে 720। তো সাইন 4 পাই থাকলে যে মাইনাস আসে এরকম না বিষয়টা, আমি আরেকটু বলি, 4 পাই থাকলে যে মাইনাস আসবে এরকম না। সাইন 4 পাই প্লাস ফাই থাকলে জাস্ট সাইন ফাই হয়ে যায়, সাইন ফাই হয়ে যায়। এখানে কি আছে, এখানে আছে সাইন 4 পাই মাইনাস ফাই। হ্যাঁ, মাইনাস ফাই তার মানে কি হবে সাইন মাইনাস ফাই, আর সাইন মাইনাস ফাই মানে লেখা যায় হচ্ছে মাইনাস সাইন ফাই। থিটার ভিতরে মাইনাস থাকলে, সাইনের ক্ষেত্রে মাইনাস থাকলে সেই মাইনাসটা সামনে চলে আসে, এটা ত্রিকোণমিতির সূত্র। কিন্তু থিটার কজের ক্ষেত্রে কিন্তু সে মাইনাস সামনে চলে আসে না। সাইন ট্যান কটের ক্ষেত্রে সামনে মাইনাস চলে আসে, কিন্তু কজের ক্ষেত্রে মাইনাস চলে আসে না, কজ থাকলে প্লাসই হতো। এই যে দেখো 4 পাই 720, সাইন 0 ডিগ্রির মান যত 720 ডিগ্রির মানও তত। হ্যাঁ, মান ডিফারেন্স থাকবে না। হ্যাঁ, মানের কোনো সরি সাইন তোমার কি বলে 90 ডিগ্রির মান যত, সাইন 90 ডিগ্রির মান কত 1। হ্যাঁ, সাইন 720 ডিগ্রির মানও সম্ভবত 1, একটু দেখে নিবা। যাই হোক, মানের ভেরিয়েশন আসে না। সাইন 4 পাই থাকলে তারপরে যেটা থাকে সেটাই চলে আসে। এই যে দেখো, পরে যদি প্লাস ফাই থাকতো তাহলে প্লাস ফাই চলে আসতো, আর পরে যদি মাইনাস ফাই থাকতো, এই যে এখানে তোমার হচ্ছে মাইনাস ফাই চলে আসছে। আর সাইন মাইনাস ফাই মানে হচ্ছে সামনে মাইনাসটা চলে আসবে। হ্যাঁ, মাইনাস সাইন ফাই হয়ে যায়, এটার কারণে মাইনাস সাইন ফাই লিখলাম। আর এটার কারণে আমরা কি লিখবো, সেম এই যে এই জিনিসটাই কিন্তু এখানে লেখা আছে। হ্যাঁ, মাইনাস মাইনাস সাইন ফাই, এই মাইনাসে আলটিমেটলি প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কাটাকাটি করলে নিচে যতই 2 কিছু থাকুক পুরাটাই কিন্তু 0 0 হয়ে যাবে। একটা হচ্ছে মাইনাস সাইন ফাই আর একটা প্লাস সাইন ফাই আছে, এই দুইটা কাটাকাটি করলে 0 হয়ে যায়, 0 দ্বারা কোনো কিছু ভাগ করলেও 0। হ্যাঁ, তো এই পুরো পোর্শনটা 0 হয়ে যায়, জাস্ট থাকে এটা। হ্যাঁ, এটা থাকলে এটাকেও কাটাকাটি করা যায়, 2 পাই 4 পাই কাটাকাটি করলে নিচে থাকবে হচ্ছে জাস্ট 2 পাই, নিচে থাকবে জাস্ট 2 পাই। তো ডিফ্লেক্টিং টর্ক প্রপোর্শনাল টু কি হবে, এই 2কে আমরা লিখতে পারি ভিএম বাই √2, দুইবার √2 লিখতে পারি, আইএম বাই √2 ইন্টু কি লেখা যায়, ও পাই থাকবে না, 2 আর 4 কাটা গেলে 2 থাকবে, আর পাই তো কাটাই চলে যাবে। হ্যাঁ, আর জাস্ট হচ্ছে কস কি থাকবে, কস ফাই থাকবে, এখানে কস থিটা না, কস ফাই থাকবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার ফাইনাল ইকুয়েশন এসি সার্কিটের ক্ষেত্রে টর্কের ইকুয়েশন, ডিফ্লেক্টিং টর্কের ইকুয়েশন হচ্ছে এটাকে আরও সুন্দরভাবে কিভাবে লেখা যায়, আমরা পাইছি হচ্ছে টিডি প্রপোর্শনাল টু ভিএম বাই √2 ইন্টু আইএম বাই √2 ইন্টু কস ফাই। হ্যাঁ, এটাকে লেখা যায় টিডি প্রপোর্শনাল টু ভিআই কস ফাই। এটা চাইলে তুমি কস থিটাও দিতে পারো, এটাই কি এসি সার্কিটের অ্যাক্টিভ পাওয়ারের সূত্র না, পি ইকুয়ালস টু ভিআই কস থিটা। হ্যাঁ, অ্যাক্টিভ পাওয়ারের সূত্র, এই ফাইটাই আসলে হচ্ছে থিটা। এখানে আমরা থিটা আলাদাভাবে সামনে নিছি। হ্যাঁ, থিটা হচ্ছে শুরুতে নিছিলাম, এই জন্য কি বলে, এখানে হচ্ছে ফাইটা আসলে কি, ফাইটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স।
ফাইটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স। আর আমি থিটা আগে নিছি, থিটাটা আসলে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, ওখানে থিটা না নিয়ে যদি আমি ওমেগা টি নিতাম তাহলে আর এখানে ফাই লিখতে হইতো না, এখানে থিটা লিখলেই হয়ে যাইতো। থিটা ফাই একই জিনিস। তো আমরা জানি এসি সার্কিটের ক্ষেত্রে পাওয়ারের সূত্র কি, ভিআই কস থিটা, এখানে জাস্ট ভিআই কস ফাই আসছে। ফাই আর থিটা একই জিনিস, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ পার্থক্য। ওকে, তো এই যে এই ভি আই দেখতেছো, এটা আসলে এই ভি মানে হচ্ছে VM/√2 আর এই আই মানে হচ্ছে IM/√2। এটা কখন হয়, RMS মানের ক্ষেত্রে। এজন্য আমরা বলে থাকি যে পাওয়ার ক্যালকুলেশন সবসময় RMS মানে করতে হয়, রুট মিন অ্যাভারেজ মানে করতে হয়। আর ভি এর RMS মান হচ্ছে VM/√2, আই এর RMS মান হচ্ছে IM/√2, আর কস থিটা তো পাওয়ারের সূত্রই। তো এটা হচ্ছে এসি সার্কিটের ক্ষেত্রে ওয়াটমিটার কিভাবে পার্ট দেয় তার একটা গাণিতিক প্রমাণ আমরা দেখলাম। ওকে, আশা করি তোমাদের বুঝাইতে পারছি। যদি বুঝতে কোনো জায়গায় কনফিউশন হয় আবার একটু স্লাইডটা রিওয়াইন্ড করে দেখে নিবা, তাহলে আশা করি বুঝে যাবা। ওকে, তো এই গেল হচ্ছে ডাইনামোমিটার টাইপ ডাইনামোমিটার টাইপ ওয়াটমিটার কিভাবে কাজ করে। নেক্সটে আমরা যেই চিত্রটা দেখতেছি এটা হচ্ছে তোমার ইন্ডাকশন টাইপ ওয়াটমিটার। এটাকে সরি, এটা হচ্ছে কি ইন্ডাকশন টাইপ ওয়াটমিটার। হ্যাঁ, ইন্ডাকশন টাইপ ওয়াটমিটারের আমরা গাণিতিক সমীকরণ পড়বো না, কারণ এটা কাইন্ড অফ ডাইনামোমিটার টাইপ ওয়াটমিটারের মতোই। তবে এই অধ্যায় থেকে রচনামূলক আসলে ওই রচনামূলকটা আসতে পারে, কিন্তু প্রথম রচনামূলক আসতে পারে ডাইনামোমিটার টাইপের গঠন কার্যাবলী আলোচনা করো, তখন তোমার চিত্র এঁকে গঠন এবং কার্যাবলী লিখতে হবে। ওকে, চিত্র আরেকটা বিষয় আমি এখানে বুঝাই দেই। ও না, এটা বোঝানোর তেমন কিছু নাই, এগুলো তো বুঝাই দিছে। এই দুইটা ফিক্স কয়েল আর এটা হচ্ছে মুভিং কয়েল, এটাতে বোঝানোর তেমন কিছু নাই। হ্যাঁ, গঠন ও কার্যাবলী লিখবা, এটা একটা রচনামূলক আসতে পারে। দ্বিতীয় রচনামূলক এই টর্কের ইকুয়েশন, এটা আসতে পারে। হ্যাঁ, এটা একটু বড় কিন্তু সহজ ভাই। এই যে এই জায়গায় যা করছি না, উপরে তো এগুলো সিম্পল, একটা ডিসির ক্ষেত্রে ছিল আর একটা এসির ক্ষেত্রে, আর এগুলো যেগুলো করছি সেগুলো হচ্ছে ম্যাথ। হ্যাঁ, ক্যালকুলাসের ম্যাথ, তাছাড়া কিছু না, এখানে কোনো কিছু নাই। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা যেটা দেখবো ইন্ডাকশন টাইপ ওয়াটমিটার। ইন্ডাকশন টাইপ ওয়াটমিটারের গঠনটা একটু বোঝার আছে, সেটা এখানে হচ্ছে দুই ধরনের ম্যাগনেট থাকে। একটা হচ্ছে শান্ট ম্যাগনেট, এখানে লেখা আছে এই যে দেখো, শান্ট অর ভোল্টেজ ম্যাগনেট। হ্যাঁ, আর এখানে যেটা আছে এটা হচ্ছে সিরিজ অর কারেন্ট ম্যাগনেট। হ্যাঁ, এটা হচ্ছে সিরিজ অর কারেন্ট ম্যাগনেট। ওকে, তো এটা হচ্ছে শান্ট ম্যাগনেট। এটা কি ম্যাগনেট? এটা হচ্ছে শান্ট অর ভোল্টেজ ম্যাগনেট। এই ম্যাগনেটের মাধ্যমে, এই ম্যাগনেটে যে তোমার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হয় সেটা হচ্ছে সার্কিটের ভোল্টেজের জন্য, আর এই ম্যাগনেটে যে ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হয় সেটা হচ্ছে সার্কিটের কারেন্টের জন্য, কারণ এই ম্যাগনেটটা সার্কিটের সাথে সিরিজে সংযুক্ত থাকে, আর এই ম্যাগনেটটা সার্কিটের সাথে কিসে সংযুক্ত থাকে, প্যারালালে সংযুক্ত থাকে। এই জন্য ওটা হচ্ছে ভোল্টেজের জন্য কি বলে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় এই ম্যাগনেটে, আর এই ম্যাগনেটটা যেটা দেখতেছো এটা হচ্ছে কারেন্টের জন্য সার্কিটের, এই যে এখানে লেখা আছে সিরিজ ম্যাগনেট। হ্যাঁ, এবং এই দুইটা ম্যাগনেটের, এটা একটা ম্যাগনেট দেখতেছো না, এটা একটা ম্যাগনেট দেখতেছো, তারপর হচ্ছে এটা একটা ম্যাগনেট, হ্যাঁ উপরে একটা ম্যাগনেট এবং নিচে আরেকটা ম্যাগনেট, এটা একটা ম্যাগনেট। এগুলোতে কিন্তু কয়েল পেঁচানো আছে, কয়েল পেঁচানো আছে, এই যে দেখো ডিরেক্টলি এখান থেকে কয়েল পেঁচানো আছে। এই কয়েল, এই দুইটা ম্যাগনেটের মাঝখানে দেখো একটা ডিস্ক বসানো আছে। মাঝখানে কি বসানো আছে? একটা ডিস্ক বসানো আছে, চাকতি সিডি আছে না, সিডি দেখছো না তোমরা? নাও দেখতে পারো, কারণ তোমরা ছোট মানুষ, আমাদের সময় ছিল, তোমাদের সময় নাও থাকতে পারে। হ্যাঁ, ওই ডিস্ক, হ্যাঁ ডিস্ক বসানো থাকে, একটা চাকতি বসানো থাকে। তো এই দুইটা ম্যাগনেটিক ফিল্ডের আচরণে যখন এটা ভোল্টেজের কারণে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়, এখানে কারেন্টের কারণে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়, আর এটা হচ্ছে কি ধাতব ডিস্ক, অ্যালুমিনিয়ামের ডিস্ক। তো এই দুইটা ম্যাগনেটিক ফিল্ডের কারণে এই ডিস্কের টর্ক উৎপন্ন হয়, ডিফ্লেক্টিং টর্ক উৎপন্ন হয়, এবং এই ডিস্কের সাথেই এই যে দেখো কাঁটা লাগানো আছে, এই কাঁটা হচ্ছে মুভ করতে থাকে, কাঁটা এই পাশে মুভ করতে থাকে। এই ডিস্ক যখন ঘুরবে তখন এই কাঁটাটাও ডান পাশে বাম পাশে ঘুরতে থাকবে এবং সেখান থেকে মূলত পাওয়ার উৎপন্ন হবে। এই হচ্ছে তোমার
ইন্ডাকশন টাইপ ওয়াটমিটার। ইন্ডাকশন টাইপ ওয়াটমিটারে কিন্তু এই তোমার হচ্ছে পয়েন্টারের সাথে কয়েলের কোনো সম্পর্ক নাই। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে কিন্তু ফিজিক্যাল কানেকশন থাকে না, এজন্য এটা এই দুইটা ম্যাগনেটের সাথে এই পয়েন্টারের কোনো ফিজিক্যাল কানেকশন থাকে না, ইন্ডাকশনের মাধ্যমে তারা টর্ক উৎপন্ন করে। ঠিক আছে, তো এই হচ্ছে ইন্ডাকশন টাইপ ওয়াটমিটার কিভাবে কাজ করে, গঠন এবং কার্যপ্রণালী। ওকে, তো আমরা নেক্সট ক্লাসে নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। কোনো প্রবলেম হলে অবশ্যই গ্রুপে জানাবে।